প্রথমে জানার চেষ্টা করব উপাংশ বিষয়টা আসলে কি। আমাদের মূলত যে জিনিসটুকু জানতে হবে সেটা হচ্ছে উপাংশ আসলে কি। উপাংশ কি? এই জিনিসটুকু যদি আমরা ভালো করে বুঝি তাহলে বুঝতে পারবো। ইন জেনারেলি আমরা জানি শাখাকে ভাগ করলে পাওয়া যায় হচ্ছে উপশাখা। ঠিক একইভাবে কোন একটি অংশকে ভাগ করলে পাবো আমরা হচ্ছে উপাংশ। উপাংশকে বিভাজন আকারে ব্যাখ্যা করা হয়। উপাংশকে দুই ভাবে বিভাজন করা যায়। একটা হচ্ছে লম্বাংশে বিভাজন, লম্বাংশে বিভাজন। আরেকটা হচ্ছে ভিন্ন ভিন্ন কোণে বিভাজন, ভিন্ন ভিন্ন কোণে বিভাজন, ভিন্ন ভিন্ন কোণে বিভাজন। উপাংশের বিভাজন দুই ধরনের, একটা হচ্ছে লম্বাংশ বিভাজন আর একটা হচ্ছে ভিন্ন ভিন্ন কোণে বিভাজন। বলে রাখা ভালো এগুলো আমাদের এসএসসি কনসেপ্টে ইন জেনারেলি আলোচনা করা হয় না, এগুলো হচ্ছে এইচএসসি ভেক্টর বিভাজন চ্যাপ্টারে আলোচনা করা আছে। তো যাই হোক, যেহেতু চলে এসেছে তার জন্য আমাদের পড়তে হবে। লম্বাংশ বিভাজনটা ইন জেনারেলি এসএসসির জন্য ইনাফ গুড, বাট এই জিনিসটা ভিন্ন ভিন্ন কোণে বিভাজন, এটা হচ্ছে এইচএসসি প্লাস অ্যাডমিশন, এই প্রত্যেকটা ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন কোণে বিভাজনটা লাগে। যেহেতু আমরা এসএসসি সিলেবাসটা আপাতত টার্গেট করেছি তার জন্য আমরা লম্বাংশ বিভাজনটা ভালো করে প্রপারলি শেখার চেষ্টা করব। ওকে, তাহলে একটু দেখার চেষ্টা করব। আমরা প্রথমে তাহলে আলোচনা করব লম্বাংশ বিভাজন নিয়ে। লম্বাংশ বিভাজন, আচ্ছা এটা আসলে কি একটু ভালো করে বোঝার চেষ্টা করব। কোন একটা ভেক্টরকে যখন ধরে নিচ্ছি, কোন একটা ভেক্টর, আমরা জানি সরণ একটা ভেক্টর রাশি। এই যে সরণটা ছিল কত কোণে, আনুভূমিকের সাথে ভূমির সাথে কত কোণে ছিল, থিটা কোণে ছিল। ওকে, সরণ একটা ভেক্টর রাশি, সরণকে যখন আমরা বিভাজিত করব তখন তার থেকে দুটি উপাংশ আমরা পাবো। এখান থেকে দুটি উপাংশ আমরা পাবো, একটা ঠিক ভূমির সাথে সমান্তরাল আর একটা ঠিক তলের উপরে লম্ব। যেটা ভূমির সাথে সমান্তরাল থাকে তাকে বলা হচ্ছে আনুভূমিক উপাংশ, আর যেটা আমরা তলের উপরে লম্ব পাবো তার নাম হচ্ছে উলম্ব উপাংশ। এখন এটাকে লম্বাংশ কেন বলা হলো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে সবাই দেখি। যখন আমি এস কে বিভাজিত করব বা কোন একটা ভেক্টরকে বিভাজিত করব তখন উপাংশ পাবো দুইটা, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। এই উপাংশদ্বয়ের মধ্যবর্তী কোণটা যখন হিসাব করবা, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এখানে কোণটা তৈরি হয়েছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণের কারণে আমরা জানি 90 ডিগ্রি কোণকে লম্ব বলে। যেহেতু দুটি উপাংশের বিভাজন, দুটি উপাংশের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার জন্য এই বিভাজনের নাম হচ্ছে লম্বাংশ বিভাজন। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, কোন একটা ভেক্টরকে যদি বিভাজিত করি দুটি উপাংশ পাই, একটা ভূমির সাথে সমান্তরাল যার নাম দেওয়া হয়েছে আনুভূমিক উপাংশ, আরেকটা হচ্ছে তলের উপরে লম্ব যার কারণে এটার নাম হচ্ছে উলম্ব উপাংশ। আমরা এখন আনুভূমিক উপাংশের নাম দিব S1 আর উলম্ব উপাংশের নাম দিব S2। আমাদের কাজ হচ্ছে এখন এই S1 এর মানটা কত বের করা আর S2 এর মানটা কত সেটা কি করা, বের করা। অর্থাৎ আনুভূমিক উপাংশের মান কত সেটা নির্ণয় করা, উলম্ব উপাংশের মান কত সেটা কি করা, নির্ণয় করা। তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই। ওকে, এখন আমি যদি এই আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ নির্ণয় করতে চাই তাহলে একটা বেসিক আমার জানতে হবে। সেই বেসিকটার নাম হচ্ছে ভেক্টর মুভ। এই বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ বেসিক। যদি আমি উপাংশদ্বয়ের মান বের করতে চাই তাহলে অবশ্যই ভেক্টর মুভের বেসিক জানা খুবই দরকার। ভেক্টর মুভ, মুভ মানে তো স্থানান্তর, ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিব। নেয়ার ক্ষেত্রে যে বেসিক গুলো ফলো করতে হবে, মান থাকতে হবে সমান, দুটি ভেক্টরের মান হতে হবে সমান, দুটি ভেক্টরের দিক হতে হবে একই, এবং ওই দুটি ভেক্টর পরস্পরের সাপেক্ষে সমান্তরাল হবে। তার জন্য লিখে দিচ্ছি পরস্পরের সাথে, পরস্পরের সাথে সমান্তরাল, পরস্পরের সাথে সমান্তরাল হতে হবে। তাহলে প্রত্যেকেই বলি ভেক্টর মুভের শর্ত কি, মান হতে হবে সমান, দিক হতে হবে একই এবং হতে হবে পরস্পর সমান্তরাল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে আমরা ভেক্টরের বিভাজনটা করব বা কিভাবে আমরা S1 এবং S2 মানটা বের করব। একটু ভালো করে যদি দেখার চেষ্টা করি, চিত্রটাকে আমি আবার রাখবো। এটা ছিল বস্তুর ভর, এদিকে কাজ করা হয়েছিল F পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল, এটা হচ্ছে ভূমির সাথে সমান্তরাল একটা অংশ। দেখা যাচ্ছে বস্তুটা এই ভূমির সাথে, এটা হচ্ছে ভূমি, ভূমির সাথে থিটা কোণে ওই বস্তুটার সরণ হয়েছে। এখন আমরা যেহেতু থিটা কোণে সরণ হয়েছে তার জন্য এই এস কে দুটি উপাংশে বিভক্ত করছি, একটা হচ্ছে ঠিক ভূমির সাথে সমান্তরাল
আনুভূমিক উপাংশ যার নাম দিয়েছি S1, আরেকটা হচ্ছে ঠিক তলের উপরে লম্ব যার নাম হচ্ছে উলম্ব উপাংশ যেটাকে আমরা বলেছি S2। এখন আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে আমরা S1 এর ভ্যালুটা বের করব, S2 এর ভ্যালুটা আমরা বের করব। এখন S1 S2 এর ভ্যালু বের করতে গেলে যে কনসেপ্টের উপর আমাদের জোর দান করতে হবে সেটা হচ্ছে ভেক্টর মুভ। ভেক্টর মুভের ক্ষেত্রে শর্তগুলো কি কি? মান থাকতে হবে সমান, দিক থাকতে হবে একই, এবং তারা পরস্পরের সাপেক্ষে সমান্তরাল হবে। তাহলে এখন একটা বিষয় গুরুত্বপূর্ণ, এখানে যে S2 আছে তাকে আমরা কি করব? ভেক্টর মুভ করব। মুভ করে যখন দেখো, ভালো করে চিন্তা করো, এই জিনিসটাকে যখন আমরা মুভ করে এই জায়গাটাকে আমরা যখন মুভ করে এই জিনিসটাকে যখন আমরা মুভ করে এই জায়গাটায় নিয়ে আসবো, একটা জিনিস চিন্তা করো তো, দেখতে এটাকে সমকোণী ত্রিভুজের মতো দেখাচ্ছে কি দেখাচ্ছে না? এই জায়গাটায় দেখো একটা কোণ সৃষ্টি হয়েছে, সমকোণ। তাহলে সমকোণ যদি পেয়ে যাই, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আমরা খুব সহজে অপর বাহুর মানগুলো কি করতে পারবো, বের করতে পারবো। আচ্ছা, তাহলে দেখার চেষ্টা করি আমরা কিভাবে এটা বের করব। তো এখান থেকে খুব ইজিলি আমরা সাজাতে পারবো। এদিকে আছে S1, এদিকে কাজ করতেছে মূল সরণটা, আর এদিকে কাজ করতেছে উলম্ব উপাংশ S2। এই উলম্ব উপাংশের ভেক্টরটাকে আমরা কি করব? ভেক্টর মুভ করব, ভেক্টর মুভ। ওকে, ভেক্টর কি? মুভ S2। তো এই জিনিসটাকে লিখে দিচ্ছি, ভেক্টর কি করে? মুভ করে। মানে এটার নাম যেমন S2, এটার নামও কি S2। মান সমান, দিক দেখো উপরের দিকে, দিক উপরের দিকে, এবং এ এ পরস্পরের সাপেক্ষে সমান্তরাল। দেখো AS2 AS2 পরস্পরের সাপেক্ষে কি? সমান্তরাল। এখন এই ভেক্টর মুভ করে আসলে লাভটা কি, ফায়দাটা আসলে কি, এটা ফজিলত কি? আমি একে ভেক্টর মুভ করলাম, মুভ করে লাভ কি? দেখো এখানে অলরেডি একটা কোণ আছে কিন্তু থিটা, আর এখানে একটা সমকোণ সৃষ্টি হয়েছে, দেখো তো। তাহলে ভেক্টর মুভ করার অর্থ হচ্ছে যাতে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। সমকোণী ত্রিভুজ যদি তৈরি হয়ে যায়, তাহলে আমি ত্রিকোণমিতির সাহায্যে S1 এবং S2 এর মানটা কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। জিনিসটাকে আরো ক্লিয়ার করি আমরা, পরবর্তী পৃষ্ঠায় যাই, তখন আরো বেশি ক্লিয়ার মনে হবে আমাদের। ওকে, তাহলে চিত্রটাকে এখন শুধু এভাবে আঁকি, এভাবে করে আঁকি। এদিকে আছে S1, এদিকে আছে S2, এদিকে আছে S, এদিকে আছে থিটা। জানি না আমরা S1 এর মান কত, জানি না আমরা S2 এর মান কত, তাহলে আমাদের বের করতে হবে S1 এবং S2 এর ভ্যালু কত। আচ্ছা, দেখো তো, তুমি তাহলে জানো কি একটি বাহু S আর একটি কোণ হলো থিটা। তাহলে একটি বাহু S, একটি কোণ থিটা। তাহলে একটি বাহু একটি কোণ জানা থাকলে আমাদের যেতে হয় ত্রিকোণমিতির জগতে, ট্রাইগোনোমেট্রি অ্যাপ্লাই করতে হয়। আমরা জানি ত্রিকোণমিতির ফাংশন কারা, সাইন, কস, সেক, ট্যান, কোসেক, কট, এগুলো হচ্ছে তোমার ত্রিকোণমিতিক ফাংশন। এখন কথা হচ্ছে আমাদের বুঝতে হবে এখানে কে অতিভুজ, কে লম্ব, কে ভূমি, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি কোনটা হচ্ছে সমকোণ। আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে অতিভুজ, কোণের বিপরীত বাহুকে বলে লম্ব। তাহলে তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো, এই জিনিসটা হবে ভূমির ভূ। তাহলে সবাই একসাথে বলি কোনটা কি, একবার বলি, সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। যে কোনো কোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে লম্ব। যা বাকি থাকে ভূমির সাথে সমান্তরাল তাকে আমরা বলবো কি? ভূমি। তাহলে আমরা অতিভুজ, লম্ব, ভূমি এই তিনটা অংশ শনাক্ত করতে পেরেছি, এবং আমরা জানি এখানে বাহুর মান জানা আছে S, কোণের মান আছে থিটা। তাহলে সবাই আমরা অতিভুজ জানি, বের করতে হবে লম্ব এবং ভূমির মান। লম্বর সাথে অতিভুজের সম্পর্ক সাইন থিটা, ভূমির সাথে অতিভুজের সম্পর্ক নাম হচ্ছে কি থিটা, কস থিটা। তাহলে চলো আমরা বের করে ফেলি। তাহলে এই যে আমরা লিখতে পারি সাইন থিটা সমান, উই নো দ্যাট উপরে হচ্ছে কে থাকে বলো? লম্ব। আর নিচে কে থাকে বলো? অতিভুজ। তাহলে আমাদের লম্বের মান হচ্ছে S2, তারপর অতিভুজের মান হচ্ছে S। দ্যাট মিন্স উই ক্যান রাইট S2 ইকুয়াল টু S সাইন থিটা, কোন S2 এর মান বের করে ফেলছি। তাহলে আমরা আমাদের S2 এর মান অজানা ছিল সেটা বের করছি। এবার আমরা হচ্ছে অজানা মান S1 এর মান বের করব কিসের সাহায্যে? cos থিটার সাহায্যে। উপরে হচ্ছে কি বলো? ভূমি, নিচে হচ্ছে কি বলো? অতিভুজ। তাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ চিত্র থেকে ভূমি মানে S1 আর অতিভুজ মানে দেখতে পাচ্ছ S, এদিকে আছে cos থিটা। তাহলে বলো, সুতরাং S1 সমান লেখা যায় কি? S cos থিটা। তাহলে আমাদের এতক্ষণ টার্গেট ছিল S1 এবং S2 মান বের করা। তো আমরা ধারাবাহিকভাবে S1 এবং S2 মান কি করে ফেললাম, বের করে ফেললাম। এবার চিত্রটাকে ফিল করার চেষ্টা করব। আগের চিত্রটাকে আমরা একটু ফিল করার চেষ্টা করি। দেখো তো সবাই, এই চিত্রটার দিকে একটু তাকাও। F পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, স্মরণ করছে থিটা কোণে।
আমরা এখানে S1 একটা উপাংশ পাইছি, আনুভূমিক উপাংশ, যার মান এখন পেয়ে গেলাম S cos থিটা। আর এই যে S2 এর মান পেয়ে গেলাম S sin থিটা। আচ্ছা, এবার তুমি আমাকে আনসার দাও তো, প্রত্যেকে আনসার দিবা। আমরা কাজের সংজ্ঞাটা কি শিখছি? কাজের সংজ্ঞাটা কি ছিল? কাজ ইকুয়াল টু বল ইনটু বলের দিকে সরণের উপাংশ। বলের দিকে কার উপাংশ? সরণের উপাংশ। তাহলে প্রত্যেকে আমাকে বলো, আমাদের বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি ঠিক, কিন্তু সবাই আমাকে বলো বলের দিকে সরণ উপাংশ মানে কি? বল যেদিকে সরণ সেদিকে, বল যেদিকে সরণ সেদিকে। সবাই একটু দেখার চেষ্টা করো না, প্রত্যেকে একটু দেখার চেষ্টা করো। এই যে দেখো 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 কেমন তোমার ছবি এঁকেছি। এফ যেদিকে এস কস থিটা সেদিকে, এফ যেদিকে এস কস থিটা সেদিকে, তাহলে বল যেদিকে বলের দিকে সরণের উপাংশ সেদিকে। তাহলে আমরা লিখতে পারি কি? সবাই আমাকে বলো। এই যে বলের দিকে কাজ করতেছে কোন উপাংশটা? এস কস থিটা উপাংশটা। তার জন্য কৃতকাজের সূত্র হয় ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। আশা করি প্রত্যেকে বুঝেছ। এটাই ছিল ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা সূত্রের প্রতিপাদন। আশা করি প্রত্যেকের বোঝা হয়ে গেছে। যদি বুঝে থাকো তাহলে লিখে দাও ডান।